বাবর কি দল থেকে দূরে সরে যাচ্ছেন নাকি তাকে সরিয়ে দেওয়া হচ্ছে? গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে জামায়াতে ইসলামীর আমিরের সাথে। বা আমি বলবো, আমি বাংলার প্রতিটি লোককে আমি জিজ্ঞেস করব, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে রাজনীতিকে কারা পেশা হিসাবে নিচ্ছে? যেই ব্যক্তি রাজনীতিকে পেশা হিসেবে নিচ্ছে তাদেরকে এই দেশ শাসনে আসতে দেওয়া উচিত নয়, একদম না। যিনি পেশা হিসেবে দর্জিগিরি করছেন অথবা ডাক্তারি করছেন। গত 2-3 দিন ধরে বেশ উদ্বেগজনক একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে বেড়াচ্ছে। বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে এটি নিয়ে টক শো অনুষ্ঠিত হয়েছে। তা হচ্ছে সারা দেশের জেলা কারাগারগুলোতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের, সাবেক এমপিদের, নেতাকর্মীদের যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড়ো করে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, কারাগারে জড়ো হচ্ছে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীরা। কি করতে চাচ্ছেন তারা? গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বা আমি বলবো, আমি বাংলার প্রতিটি লোককে আমি জিজ্ঞেস করব, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে রাজনীতিকে কারা পেশা হিসাবে নিচ্ছে? যেই ব্যক্তি রাজনীতিকে পেশা হিসেবে নিচ্ছে তাদেরকে এই দেশ শাসনে আসতে দেওয়া উচিত নয়, একদম না। যিনি পেশা হিসেবে দর্জিগিরি করছেন অথবা ডাক্তারি করছেন অথবা বারবার নাপিত কাজ করছে, ক্ষৌরকর্ম করছে, তার পেশা এটা। কিন্তু পলিটিক্যালি সে হয়তো আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, জামাতে ইসলাম করছে, তাকে যদি প্রশ্ন করা হয় আপনার পেশা কি, তখন সে বলবে যে আমি একজন ডাক্তার। কিন্তু সে যদি বলে যে আমি একজন রাজনীতিবিদ, এটা কারা বলে? যারা বলে তাদের কাছ থেকে দূরে থাকা উচিত। তাদের কাছে এই দেশ নিরাপদ নয়। তাহলে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, বাংলাদেশের যে কটি দল আছে, কোন দল রাজনীতিকে পেশা হিসেবে নেয়নি? রাজনীতিকে নিয়েছে দেশ সেবা অথবা জনতার সেবা অথবা আল্লাহ থেকে ন্যস্ত একটা দায়িত্ব, আমার দেশ এবং জাতিকে সেবা দেওয়া। এটা আমার পেশা নয়, এটা আমার মানব সেবা। আপনি বলছেন যে জামায়াতে ইসলামের সাথে সমসাময়িক আরেকটি দলের বিরোধ কেন হচ্ছে? বিরোধটা হচ্ছে, একটি দল তিনি আওয়ামী লীগকে প্রতিস্থাপন করতে চাচ্ছেন, রিপ্লেস করতে চাচ্ছেন উইদাউট এনি সংশোধন। উনি উইদাউট এনি সংশোধন তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, অথবা তাদের যিনি এখন দেশের যিনি প্রধান, তিনি এখন আর্থ্রাইটিস রোগী, ঠিকমতো হাঁটতে পারছে না, খুব সহসায় রিটায়ারমেন্টে চলে যাবেন। যদি অবসরপ্রাপ্ত হন, এতদিনের যেই তার শ্রম, সেই শ্রমের বিনিময়ে যে ক্ষমতায় আসা, সেটাই সে আসার সে ক্ষমতাটা কখনো দেখলো না। সেই জন্যই বারবার বলছে নির্বাচন চাই, আগে চাই, পুরনো ভোটার তালিকাতে নির্বাচন হোক, তারা চাচ্ছে। কিন্তু জামাতে ইসলাম সেটা চাচ্ছে না। জামাতে ইসলাম চাচ্ছে আগে সংস্কার হোক, আগে চরিত্র সংশোধন হোক। কি কারণে আওয়ামী লীগকে হটিয়ে দেওয়া হলো, সে কারণগুলোকে আগে ঠিক করতে হবে, ঠিক করার পরে না নির্বাচন। আর সেই কারণগুলোকে যদি সংশোধন না করে যদি নির্বাচন হয়ে থাকে, তাহলে আবারও সেই যেই ননি চোর, গোয়ালঘর থেকে যে ননি চুরি করতো না, সে আরেকটা ননি চুরি আসবে। তো সেই জন্য আমি বলছি, এখন যে জামাতের সাথে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা অ্যাকচুয়ালি একজন হচ্ছে সেবক, আরেকজন হচ্ছে অন্য কিছু। তো সেই জন্য সেবার নামে সে চাচ্ছে যে এখনই ক্ষমতায় চলে আসে, এখনই ভোট দিলে আমরা নির্বাচিত হবো। কারণ দিন যত যাচ্ছে ওর যৌবনের, ওর আসল চরিত্রটা এখন উন্মোচিত হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে চরিত্রটা উন্মোচন হচ্ছে। এই উন্মোচনের ভয়ে সে তাড়াতাড়ি, অর্থাৎ আমার যে নববধূর ঘোমটা উঠানোর আগেই যেন কলমাটা যেন পড়িয়ে দেওয়া হয়, ঘোমটাটা তার আগে যেন তোলা না হয়। কারণ ঘোমটা যখন তোলা হবে দেখা যাবে আমার নববধূর একটা দাঁতও নেই, সবগুলো দাঁত ভাঙ্গা।
তখন কি আর সে বিয়ে পড়বে না বিয়ে হবে না? তো ঘুমটা এখন আস্তে 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 টানা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে তখন আমরা বুঝবো যে ঘুমটার ভিতরে কে লুকিয়েছিল। জামাত ইসলাম এই ঘোমটাটা আস্তে আস্তে খোলার জন্য সেই সময়টা এখন জনগণের হাতে ছেড়ে দিয়েছে। জামাত ইসলাম এটা করছে না, জনগণই এটা করছে। আপনি যে বলছেন যে বিরোধী পক্ষ বা মানে অপোজিশন জামাত ইসলামকে বলছে যে গুপ্ত সংগঠন, গুপ্ত ইজ অ্যাবসলিউটলি রাবিশ, অ্যাবসলিউটলি রাবিশ। আমি মনে করি ভেরি ওপেন ট্রান্সপারেন্ট কোনো সংগঠন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি থেকে থাকে, দ্যাটস জামায়াতে ইসলাম। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওদের গুপ্ত সংগঠন কেন হবে? ওদের বিরুদ্ধে এটা প্রপাগ্যান্ডা, ইটস আ প্রপাগ্যান্ডা। এটা এই যে এত বছর 16 বছর যে টাকাগুলো চুরি করে আওয়ামী লীগ নিয়ে গেছে, সেই টাকার কিছু অংশ তারা এখন ইনভেস্ট করছে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্যে, এবং কিছু কিছু দলকে তারা কিনে নিচ্ছে তাদের পারপাস সার্ভ করার জন্যে। জামাত ইসলাম, ইট ইজ নট দ্যাট ইজি টু বাই জামাত ইসলাম। প্রতিটি দলকে কেনা যাবে, জামাত ইসলামকে কেনা যাবে না। জামাত ইসলামকে এত সহজ শব্দটাই আসেই না, জামাত ইসলামকে কেনা যাবে না। তাহলে জামাত ইসলামকে যদি কেনা না যায়, কাকে কেনা যায়? সেই দলগুলোকে কেনা যাবে যেই দলের নেতারা রাজনীতিকে পেশা হিসেবে তাই সে জীবিকা নির্বাহ করছে, রাজনীতিকে পেশা হিসেবে মনে করে, সেই দলগুলোকে কেনা যাবে। আমি জানি না ওরা কতদূর কি করছেন, কিন্তু আমরা আমাদের তাগিদ থেকে এসেছি। 17 বছরের দীর্ঘ কারাবাসের দেয়াল ভেঙে যেদিন তিনি বেরিয়ে এলেন, সেদিন কারাগারের বাইরে যা ঘটেছিল তা ছিল এক অভূতপূর্ব গণ উচ্ছ্বাস। হাজারো মানুষের ভিড়, মোবাইলের ফ্ল্যাশের ঝলকানি আর গগন বিদারী স্লোগানের মধ্য দিয়ে লুৎফুজ্জামান বাবর যখন মুক্ত বাতাসে পা রাখেন, মনে হচ্ছিল যেন এক হারিয়ে যাওয়া অধিপতির প্রত্যাবর্তন ঘটেছে। রাষ্ট্র যাকে প্রায় ভুলতে বসেছিল, জনগণ তাকে ভোলেনি। এই আবেগঘন দৃশ্য ছিল তারই প্রমাণ। কিন্তু সেই আলোড়ন থিতিয়ে যেতেই জন্ম নিল এক গভীর রহস্যের কুয়াশা। যে মানুষটিকে ঘিরে এত উন্মাদনা, মুক্তির পরই তিনি যেন মিলিয়ে গেলেন অন্তরালে। কোথায় হারালেন বাবর? এই আকস্মিক নীরবতা জন্ম দিয়েছে নানা গুঞ্জনের। সবচেয়ে জোরালো প্রশ্নটি বিএনপির অন্দরমহল থেকেই উঠছে। বাবর কি দল থেকে দূরে সরে যাচ্ছেন, নাকি তাকে সরিয়ে দেওয়া হচ্ছে? গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে জামায়াতে ইসলামীর আমিরের সাথে তার এক আন্তরিক আলিঙ্গনের দৃশ্য, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই সৌজন্যের প্রকাশ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো বড় রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? বিএনপির শীর্ষ নেতৃত্ব বাবরের বিষয়ে নীরব। একসময়কার দোর্দণ্ড প্রতাপশালী এই নেতা আজ নিজ দলেই যেন অবহেলিত। আব্দুল সালাম পিন্টু কারাগারে থেকেও যখন দলের ভাইস চেয়ারম্যান হতে পারেন, তখন প্রায় একই অভিযোগে অভিযুক্ত এবং সমান জনপ্রিয় বাবর কেন উপেক্ষিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হয় বাবরের সেই সময়ে যখন তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। একদা যে নামটি ভারতের নিরাপত্তা এজেন্সির কাছে ছিল মূর্তিমান আতঙ্কের প্রতীক, সেই বাবর পরিচিত ছিলেন তার আপোষহীন ভারত বিরোধী অবস্থানের জন্য। 2004 সালের 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা তার সেই পরিচয়কে দেয় ভিন্ন মাত্রা। অভিযোগ উঠে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের জন্য পাঠানো সেই অস্ত্রের চালানের মূল হোতা ছিলেন তিনি। এই একটি ঘটনায় তাকে ভারতের চোখে খলনায়কে পরিণত করে এবং বিএনপির সাথে ভারতের সম্পর্কে চিরস্থায়ী এক শীতলতার জন্ম দেয় বলে মনে করেন বিশ্লেষকরা। আজ যখন বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় প্রভাবের অভিযোগ স্বরূপ, তখন বিএনপির অনেকেই বাবরের মতো সাহসী নেতৃত্বের অভাব বোধ করছেন। বিশ্লেষকরা বলছেন, বিএনপি যদি সত্যি ভারতের প্রভাব বলয়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়, তবে বাবরের মতো একজন বিতর্কিত কিন্তু সাহসী নেতাকে উপেক্ষা করা হবে কৌশলগত ভুল। তাহলে প্রশ্ন একটাই, লুৎফুজ্জামান বাবর কি রাজনীতির মঞ্চে ফিরবেন নতুন কোনো রূপে, নাকি ভারতের কাছে ভিলেন হিসেবে পরিচিত এই নেতা নিজ দলেই উপেক্ষিত থেকে ইতিহাসের এক বিতর্কিত অধ্যায় হয়ে থাকবেন? উত্তর দেবে সময়। ডেস্ক রিপোর্ট, নিউজ আই।
অনলাইন। প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। আসসালামু আলাইকুম। গত 2-3 দিন ধরে বেশ উদ্বেগজনক একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে বেড়াচ্ছে। বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে এটি নিয়ে টক শো অনুষ্ঠিত হয়েছে। তা হচ্ছে সারা দেশের জেলা কারাগারগুলোতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের, সাবেক এমপিদের, নেতাকর্মীদের যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড়ো করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং কি করা হবে, তাদের সবাইকে একসঙ্গে হত্যা করা হবে। বিষয়গুলো অনেকের কাছে গুজব মনে হতে পারে, অনেকের কাছে সত্য মনে হতে পারে। আসলে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, এটুকু বলে রাখি যে এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত বাংলাদেশের ট্র্যাডিশনাল কোনো মিডিয়াতে কোনো ধরনের কোনো খবর এ নিয়ে হয়নি। যদিও আমাদের ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতে অনেক খবরই হত্যা হয়, অনেক খবরই আড়ালে পড়ে থাকে, সব খবর উঠে আসে না, যার কারণে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। যদিও কখনো কখনো সেগুলো অনেক বেশি গুজবের হলেও মানুষ বিশ্বাস করতে শুরু করে। এখন এই খবরটি ভারতের কোনো কোনো গণমাধ্যমে এসেছে এবং ভারতের কোনো কোনো গণমাধ্যমে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিচ্ছেন এই বিষয়টিকে কেন্দ্র করে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যেমন বাহাউদ্দিন নাসিম, তিনি বলছেন দলীয় সূত্রে আমরাও এই খবর পেয়েছি, সরকারের উদ্দেশ্য নিয়ে আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছি। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রায় 30 জন নেতাকর্মী খুন হয়েছেন, তাদের নিপীড়ন অত্যাচার করে খুন করা হয়। এর আগে গাজীপুরের কেন্দ্রীয় কারাগারেও জেল হত্যার চেষ্টা হয়েছিল, সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় হত্যা করা সম্ভব হয়নি। তিনি বলছেন বাংলাদেশে গত বছরে 5 আগস্টের পর বাংলাদেশে যত অঘটন হত্যাকাণ্ড ঘটেছে তা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে। সরকার সরাসরি খুন খারাপিতে যুক্ত রয়েছে, হতেই পারে, তার এই অভিযোগ থাকতেই পারে। কিন্তু প্রকৃত পক্ষে আসলে কি হচ্ছে? প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলেই দেশের বিভিন্ন জেলা কারাগারে থাকা আওয়ামী লীগের এই নেতাকর্মীদের একসাথে জড়ো করা হচ্ছে কিনা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে কিনা, সেটি যদি হয়ে থাকে অস্বাভাবিক কিছু নয়। কেন অস্বাভাবিক কিছু নয়? তার কারণ আমরা জানি যে দেশের জেলা কারাগারগুলো যথেষ্ট অরক্ষিত। সামনে যে 5 আগস্ট আওয়ামী সরকার পতনের দিবস এবং অভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে, এই 5 আগস্ট কেন্দ্র করে সরকারের একটি সাজ রব রয়েছে, নানান আয়োজনের দিনটি উদযাপন করবে। এটি যেমন সরকার উদযাপন করে, পাশাপাশি কথাও আমরা জানি সরকারের মধ্যে একটি চাপা আতঙ্ক কাজ করছে। অনেকেই তেমনটি মনে করেন। কেন? নানান ধরনের গুঞ্জন বলি, গুজব বলি, সত্যতার কিছু লেশমাত্র থাকতেও পারে, জানি না। এরকম কথা তো শোনা যাচ্ছে যে 5 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশাল কোনো কিছু পরিকল্পনা করছে। এমনও অনেকে বলছেন যে 5 আগস্টের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন ঘটে যেতে পারে, আওয়ামী লীগ এমন কোনো ধরনের অ্যাকশনে যেতে পারে। যদিও তার কোনো নমুনা আমরা এর মধ্যে এখনো পর্যন্ত দেখিনি। এর মধ্যে হরতালের কর্মসূচিও দেওয়া হয়েছিল, তার কোনো প্রতিক্রিয়া আমরা সেই হরতালগুলোতে দেখিনি। তবে শোনা যাচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। রাজনীতি শেষ বলে কিছু নেই, এটিও আমি বিশ্বাস করি। এখন 2024-এর 5 আগস্টের আগে বা ওই দিনও দেশের কোনো কোনো কারাগার ভেঙে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে আটক অনেকেই যেমন বেরিয়ে এসেছে। তারা কারাগার ভেঙে বেরিয়ে এসে আবার জঙ্গিবাদী তৎপরতায় মেতে উঠেছে, এই কথাও তো সত্য। তো সেই দৃষ্টান্ত তো সরকারের সামনে রয়েছে। আবার আওয়ামী লীগ নিয়ে যে আতঙ্কটা তাদের রয়েছে, সব মিলিয়ে সরকার একটু বেশি সিকিউরড অবস্থায় থাকতে চাচ্ছে। সারা দেশের কারাগারগুলো থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এনে হাইলি সিকিউরড অবস্থা তারা রাখতে চাচ্ছে। আবার 16ই জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্র সৃষ্টি হলো, তার এক পর্যায়ে আমরা দেখলাম যে কারাগারে একটি গ্রুপ হামলা চালালো,
এবং সরকারের ভাষ্য অনুযায়ী গোপালগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আটক রয়েছেন তাদেরকে ছিনিয়ে নিতেই এই ঘটনা ঘটানো হয়েছিল। তো যদি সত্যি হয়ে থাকে তাহলে সরকার নিশ্চয়ই সেই আতঙ্কের জায়গা থেকে এই ব্যবস্থাটি করতে পারে। এবং কাশিমপুর কারাগার বা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার, এইগুলো তো আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন খুব হাই প্রোফাইল বন্দীদের রাখা হয়, সেটি সেই জায়গা থেকে এমন একটি ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু যেই বিষয়টি ভয়ঙ্কর আকারে আমাদের সামনে আসছে, পাশাপাশি যে তথ্যটি যে সবাইকে হত্যা করা হতে পারে, এটি আমার মনে হয় একটু বেশি গুজব হয়ে যাচ্ছে। এই সময় এসে এটি সরকারের করার কথা নয়, যদিও সরকার এমন অনেক কিছু করে ফেলছে যা আমাদের ধারণার বাইরে, তারপরে এটি বোধহয় সম্ভব না। তারপরে একটা বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, সেটি প্রহসনের বিচার প্রক্রিয়া হোক কিংবা প্রকৃতপক্ষের বিচার প্রক্রিয়া হোক, তা নিয়ে যতই বিতর্ক হোক না কেন, হচ্ছে তো। আর তাদেরকে হত্যা করে কি এমন অ্যাচিভ করবে সরকার? সেখানে তো মানে আমির হোসেন আমু কিংবা শাহজাহান খান, আনিসুল হক, সালমান এফ রহমানের মতন হাই প্রোফাইল কিছু বন্দী রয়েছে, জুনায়েদ আহমেদ পলকের মতো মানুষেরা রয়েছেন, কিন্তু তাদেরকে হত্যা করে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য করা যাবে এটি তো মনে করার কোনো কারণ নেই। যেমন অনেকে এর প্রসঙ্গে আবার 1975 তেসরা নভেম্বরের জেল হত্যাকাণ্ড বা জাতীয় 4 নেতাকে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে নিয়ে আসছে। তো জাতীয় 4 নেতার হত্যাকাণ্ড বা জাতীয় 4 নেতার যে গুরুত্ব তখন ছিল, এখন এই অবস্থায় যারা হাই প্রোফাইল বন্দী রয়েছেন, এরকম 200 মানুষকে একসাথে করলেও তো জাতীয় 4 নেতার সমমর্যাদা হবে না নিঃসন্দেহে। অতএব আমার মনে হয় এটি গুজবই, এটির কোনো সত্যতা আছে বলে আমার মনে হয় না। তবে সরকার একটা চাপের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, সেই জায়গা থেকে সবার সিকিউরিটিটা একটু আরো কড়াকড়ি করতে পারে। এই জায়গা থেকে এমন কিছু ঘটনা ঘটলে ঘটতেও পারে, সেটি অস্বাভাবিক নয়। দর্শক শ্রোতা, সাংবাদিক পান্না এরকম কথাই বলে থাকেন। তিনি ডক্টর ইউনূসের ঘোর বিরোধী, গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করতেছেন অনেকে মনে করে থাকেন। আপনি কি মনে করেন? লিখতে পারেন কমেন্ট বক্সে।